আজকের গল্প এক টুকরো আলো। তোমার সাথে আমার কথা আছে বৌদি। বন্দনা বৌদির হাতটা ধরে পল্লবী বলল, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না গো, যেখানে 12 মাস থাকতে পারবো। বন্দনা বলল, কেন, তোর আগের কাজটা কি হলো? ছেড়ে দিয়েছিস নাকি? পল্লবী উত্তরে বলল, আসলে কাজে কিছু সমস্যা হয়নি জানো। রাতে আমি ভালো করে ঘুমোতে পারি না। কতগুলো বদমাস ছেলে আমার দিকে নজর রাখছে। হ্যাঁ রে, আমি প্রায় ওই বদমাসগুলোকে দেখি তোর পাড়ার এলাকায় ঘোরাঘুরি করছে, বিশেষত সন্ধ্যের পরে। বাবা মারা যাওয়ার পর থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে। ওই তো একটা পলকা দরজা ঘরের, কখন যে জানোয়ারগুলো ভেঙে ফেলবে জানি না বৌদি। সত্যি, তোর মা তো কত আগেই চলে গেল। এখন তোর বাবাও অসময়ে চলে গেলেন। কতই বা বয়স হয়েছিল। খুব খারাপ লাগে তোর জন্য। কি আর বলবো বলো বৌদি, সবই আমার ভাগ্য। হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ভর্তির ফর্ম নিয়ে এলাম, হঠাৎ বাবা চলে গেল। আমার পড়াশোনাও শেষ হয়ে গেল। বিষণ্ণ মুখে দুজনে কিছুক্ষণ বসে থাকে। তারপর বন্দনা বলে, ঠিক আছে তুই এখন যা, আমি দেখছি কি করা যায়। দিন সাতেক বাদে কাজ থেকে বাড়ি ফিরে পল্লবী দেখে বন্দনা বসে আছে। বলে, কি গো বৌদি তুমি? বস বস, তোর সঙ্গে কথা আছে। হ্যাঁ বলো। তোর কাজ আর 12 মাসের থাকার ব্যবস্থা আমি করেছি। কোথায় গো? ব্যাকুলভাবে বলে ওঠে পল্লবী। আমার বোন যে বাড়িতে রান্না করে সেখানে। ও বাড়িতে দিদিমা যিনি আছেন তার বয়স হয়েছে, তার দেখাশোনা করতে হবে। পল্লবী ম্লান স্বরে বলে, আমি পারবো কাজটা করতে? বন্দনা বলল, পারবি না কেন? ওরা সবাই খুব ভালো। দিদিমাকে যে মেয়েটা দেখাশোনা করে তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে চলে যাবে। পল্লবী জিজ্ঞাসা করলো, কি করতে হবে আমাকে? দিদিমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে, খাইয়ে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে, এই সব। দিদিমা খুব ভালো মানুষ। ঠিক আছে, কবে যাবি? আগামীকালই যাব। পল্লবীর কাজটা হয়ে যায়। বন্দনা বৌদি ঠিক কথাই বলেছে। কিছুদিনের মধ্যেই বুঝতে পারে ও। দিদিমা তো অল্প কদিনের মধ্যে ওকে খুব ভালোবেসে ফেলেছেন, বুঝতে পারে পল্লবী। বাড়িতে 4 জন লোক, ঠাকুমা, কর্তা, গিন্নি আর তাদের এক ছেলে। সবাই খুব ভালো ব্যবহার করেন ওর সঙ্গে। এমনকি দিদি যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসেন, সেও খুব সুন্দর করে কথা বলেন। এমন একটা ভালো জায়গায় যে ও থাকতে পারবে কখনো ভাবতেও পারেনি। বহুদিন বাদে রাতে শান্তির ঘুম হয় পল্লবীর। দিন যত যায় পল্লবীও নিজের কাজের বাইরে বাড়ির অন্যান্য কাজে সাহায্য করতে থাকে। একদিন কানে আসে মাসিমা বন্দনা বৌদির বোনকে বলছেন, খুব ভালো একটা মেয়ে এনে দিয়েছ। কথাটা শুনে পল্লবীর মন খুশিতে ভরে ওঠে। ও কাজে যোগ দেওয়ার কিছুদিন বাদে মেয়ে বিদিশা দেওরের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালে সবাই চলে যায়, সেদিন রাতে দিদিমাকে খাইয়ে শুয়ে নিজের খাবার নিচ্ছে পল্লবী। এই সময় সবাই ফিরে আসে। ভেতরে ঢুকতে ঢুকতে মাসিমা জিজ্ঞাসা করেন, তোর খাওয়া হয়ে গেছে পল্লবী? না মাসিমা, খাবারটা নিচ্ছিলাম। ওই খাবারটা রেখে দে, দিদি খাবার পাঠিয়ে দিয়েছে, এটা খা। দিদি আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে? অবাক হয়ে বলে পল্লবী। বারে, আমরা সবাই বিয়েবাড়ির ভালো ভালো খাবার খেলাম, আর তুই বাড়ির খাবার খাবি? খেয়ে নিস, প্রতিটা মেনু খুব ভালো হয়েছে। খাবারটা টেবিলে রেখে ওপরে চলে যান মাসিমা। খেতে বসে চোখে জল এসে যায় পল্লবীর। ওর জন্য দিদি খাবার পাঠিয়ে দিয়েছে এ কথা ভেবে। কদিন বাদেই বিদিশা এসে ওকে একটা সুন্দর শাড়ি দেয়। পল্লবী বলে, আমার জন্য আবার শাড়ি কেন দিদি ভাই? অবাক হয় সে। বাহ, বিয়েতে আমরা সবাই নতুন জামা কাপড় পরেছি আর তোকে দেব না? তুই তো বাড়িরই একজন। তোর পছন্দ হয়েছে তো শাড়িটা? খুব সুন্দর হয়েছে, হাসি মুখে বলে পল্লবী। এইভাবেই কেটে যায় 3টে বছর। নিজের পুরনো পাড়ার সঙ্গে যোগাযোগ রেখে চলে পল্লবী। প্রায়ই যায়, পাড়ার দিদি বৌদিদের সঙ্গে গল্প করে আসে, নিজের ঘরটাও দেখে আসে। পাড়ার মেয়ে বৌদিরা সবাই বলে, তোকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে গেছে পল্লবী। তুই যে কোনো দিন এখানে থাকতিস তোকে দেখে বোঝা যায় না। পল্লবী শুনে লজ্জা পায় আর বলে, সবই তোমাদের ভালোবাসা। বৌদিরা ওকে উপদেশ দেয়, তুই এবার একটা বিয়ে করে ফেল। না বাবা, বিয়ে করে আমার কাজ নেই। তখন আবার কোথায় গিয়ে পড়ব কে জানে, এই দিব্যি আছে। মানুষ ভাবে এক আর হয় আর এক। প্রতিটি মানুষ বোধহয় জীবনের নানা সন্ধিক্ষণে এই সত্যিটা উপলব্ধি করে।
পল্লবীও বুঝতে পারেনি সে এখন জীবনের এক অচেনা বাঁকের সামনে সে দাঁড়িয়েছে। সেদিন বিকেলে ছাদে গিয়েছে আচার বড়িগুলো তুলে আনতে। হঠাৎ দেখে অরুণময় উঠে এসেছে। অবাক হয়ে বলে, দাদা আপনি? তোমার সঙ্গে আমার একটা দরকার আছে। আমার সঙ্গে? অবাক হয়ে যায় পল্লবী। কী দরকার? তোমাকে একটা কথা কিছুদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছি না। হতভম্ব পল্লবী তাকিয়ে থাকে অরুণময়ের দিকে। অরুণময় বলে, আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি, তাই বলছি আমি তোমাকে ভালোবাসি। মানে কি বলছেন বুঝতে পারছি না। তোমার বয়সে একটা মেয়েকে আমার বয়সের একটা ছেলে ভালোবাসে বলতে যা বোঝায় তাই বলতে চাইছি। শোনামাত্র কেঁপে ওঠে পল্লবী। তারপরেই বলে, না দাদা, এ অসম্ভব। কেন সম্ভব নয় জানতে পারি কি? না না দাদা, এ কিছুতেই হতে পারে না বলে প্রায় ছুটতে ছুটতে সে নেমে যায় সিঁড়ি দিয়ে। নিচে এসে বাথরুমে ঢুকে পড়ে। চোখে মুখে জল দেয়। হাত পা কাঁপছে তখনও। বাথরুমে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। রাতে শুয়ে মনের মধ্যে অদ্ভুত অস্থিরতা অনুভব করে পল্লবী। নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে গিয়ে দেখে যে প্রস্তাব তার কাছে এসেছে তাতে সাড়া দেওয়ার জন্য মন প্রাণ আকুল হয়ে উঠেছে। কী যে করবে ভেবে পায় না। নিজের সঙ্গে নিজের লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। ভোরের আলো ফুটতে সে মনস্থির করে ফেলে, স্বাভাবিকভাবে সব কাজকর্ম করে। দিন 15 বাদে অরুণময়ের দিদি আসে। শুনতে পায় মেয়ে মাকে বলছে, মা, অরুর তো এবার বিয়ের ব্যবস্থা করতে হবে। দেখতে দেখতে 35 বছর হয়ে গেল। হ্যাঁ, আমিও এই ব্যাপারে তোর সঙ্গে কথা বলবো ভাবছিলাম। তবে খোঁজখবর করার আগে ও নিজে কোথাও কিছু ঠিক করে ফেলেছে কি না জানতে হবে তো, বলেন অরুণময়ের মা। সে তো নিশ্চয়ই, আজ তো ওরও বাড়ি নেই। তুমি আগেভাগে এ ব্যাপারে ওকে কিছু জিজ্ঞাসা করো না, আমিই কথা বলবো। সেদিন রাতে কাজকর্ম সেরে শুতে যাবে পল্লবী। এমন সময় বুঝতে পারে কেউ দরজায় এসে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়াতেই দেখে অরুণময়। থতমত খেয়ে সে উঠে দাঁড়ায়। অরুণময় বলে, তোমাকে যে কথা বললাম সে নিয়ে কি ভাবলে বলো? পল্লবী বলে, নতুন কথা আমার তো কিছু বলার নেই। এই ধরনের অবাস্তব কথা আপনি ভাবছেন কেন? তোমাকে আমার ভালো লাগে তাই বলেছি। আর অদ্ভুত কথা বলছো কেন? এরকম কি হতে পারে না? এটা তো খুব স্বাভাবিক, বলে অরুণময়। এ হয় না দাদা। আপনি এত বড় বাড়ির ছেলে, কত লেখাপড়া শিখেছেন, ভালো চাকরি করেন। আমার কি আছে বলুন? পড়াশোনা মাত্র 12 ক্লাস পর্যন্ত। বাড়িঘর বলতে কিছু নেই, আত্মীয় স্বজনও তেমন কেউ নেই। থাকার জায়গা নেই বলে বন্দনা বৌদি আপনাদের বাড়িতে। কথা শেষ করতে পারে না পল্লবী। ওকে থামিয়ে দিয়ে অরুণময় বলে, দেখো, ওগুলো সবই বাইরের ব্যাপার। তোমাকে তো আমি কয়েক বছর ধরেই দেখছি। তুমি খুবই ভালো মেয়ে। তোমাকে আমার সব দিক থেকেই পছন্দ। পল্লবী বলে, তবু আমি রাজি হতে পারছি না। কেন? আপনার বাড়ির লোকে কিছুতেই এই সম্পর্ক মেনে নিতে পারবে না। ওদের সঙ্গে আমি কথা বলবো, ওদের বুঝিয়ে বলবো। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। তুমি আরও একবার ভেবে দেখো আমার অনুরোধ। চলে যায় অরুণময়। সেদিন রাত্রি প্রায় 8:30 বাজে। অরুণময়ের বাবা মা গেছেন মেয়ের বাড়ি। ঘরে বসে কাজ করছে অরুণময়। হঠাৎ দেখে পল্লবী দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অরুণময় অবাক হয়ে বলে, কি ব্যাপার তুমি? ভেতরে এসো, আপনাকে আমি কয়েকটা কথা বলতে এসেছি। ভেতরে ঢুকে বলে পল্লবী। বলো, বলে অরুণময়। আপনি যে সিদ্ধান্ত নিতে চাইছেন তাতে হ্যাঁ বলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বলো, আমি শুনছি, শান্তভাবে বলে অরুণময়। দেখুন, আপনার বাড়ির প্রত্যেকে আমাকে যেভাবে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, তাদের সেই বিশ্বাসে আঘাত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পল্লবী চুপ করতে অরুণময় বলে, আর কিছু বলবে? আমি যে জীবনে ছিলাম সেখান থেকে আপনারা আমাকে যে সুন্দর নিশ্চিত জীবন দিয়েছেন তা আমি কিছুতেই ভুলতে পারি না। সবচেয়ে বড় কথা, এত ভালোবাসা যা আমি কোনো দিন পাইনি, তা আমি হারাতে চাই না। একটু চুপ করে থাকে অরুণময়। তারপর মৃদু গলায় বলে, ঠিক আছে, আমি বুঝেছি। এদিকে অরুণময়ের মা আর দিদি তাকে বিয়ে করার জন্য বারবার তাগাদা দিতে থাকে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। বলে সে এখন বিয়ে করবে না। এইভাবে কেটে যায় আরও একটা বছর। ক্রমেই ব্যাপারটা মন কষাকষির পর্যায়ে চলে যেতে থাকে। তখন সে বাধ্য হয়ে বিয়েতে মত দেয়।
বছর দুয়েক বাদে বিয়ে হয়ে যায় অরুণময়ের। রক্তাক্ত ভাঙাচোরা মন নিয়েও সাজগোজ করে সমস্ত অনুষ্ঠানে অংশ নেয় পল্লবী। চোখের জল বরাদ্দ থাকে শুধু ওর জন্য। বউ নিয়ে বাড়ি আসে অরুণময়। বাড়িটা আনন্দে ঝলমল করতে থাকে, কিন্তু মাস তিনেক যেতেই বাড়িতে বিষাদের ছায়া নেমে আসে। অরুণময় জানায় সে কানাডায় চাকরি পেয়েছে, এখানকার চাকরি ছেড়ে বউকে নিয়ে চলে যাবে। কষ্ট পেলেও সকলেই তার সিদ্ধান্ত মেনে নেয়। চলে যাওয়ার দিনটা ক্রমেই এগিয়ে আসতে থাকে। তখন সন্ধে নেমে এসেছে। পল্লবী ছাদে গিয়ে দাঁড়ায়। চাঁদের আলোয় ভরা আকাশটার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ পায়ের শব্দে পেছনে ফিরে দেখে অরুণময়। এ কি আপনি? বৌদি কোথায়? ঘরে আছে, আপনি এক্ষুনি নিচে চলে যান। সে কথার উত্তর না দিয়ে অরুণময় বলে, পল্লবী, আমি কেন চলে যাচ্ছি তা নিয়ে তোমাকে আলাদা করে কিছু বলতে চাই না। যে কষ্ট থেকে পালিয়ে যাচ্ছি সে কষ্ট নিশ্চয়ই তুমিও পাচ্ছ। কিছু বলতে পারে না পল্লবী, চুপচাপ শুনতে থাকে। যে কথাটা আমি বলতে চাই, বলে অরুণময়, তা হচ্ছে আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু তোমার সিদ্ধান্ত আমার কাছে শ্রদ্ধাও আদায় করে নিয়েছে। তোমার মুখ চেয়েই সবার কাছে তোমার সম্মান রক্ষার জন্যই আমি তোমার কথা মেনে নিয়েছি। ঠিক আছে, আমি চলি, ভালো থেকো। তবে একটা কথা, এবার একটু নিজের জন্যও ভাবো, এভাবে তো চিরকাল চলতে পারে না। ভালো থেকো। চলে যায় অরুণময়। পল্লবীর মনে হয় আকাশ থেকে চাঁদের এক টুকরো আলো তার হাতের ওপর এসে পড়ছে। রাত 10:30 বাজে। সমস্ত বাড়িটা নিঝুম। আজই বউকে নিয়ে চলে গেল অরুণময়। সবারই খুব মন খারাপ, কেউই ভালো করে খেতে পারেনি। দিদাও খুব কান্নাকাটি করে একটু আগে ঘুমিয়ে পড়েছেন। মেঝেতে শুয়ে আছে পল্লবী, কিন্তু তার মনটা ভেসে চলেছে অরুণময়ের সাথে। বারবার মনে পড়ে যাচ্ছে তার মুখটা। মানুষটা যেন একেবারে অন্য রকম মানুষ। পল্লবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে না জল কেন পড়ছে। ওই মানুষটার সঙ্গে ক্রমেই তার দূরত্ব বাড়ছে সেই কষ্টে, নাকি সেই মানুষটা যে এক টুকরো আলো তাকে উপহার দিয়ে গেছে সেই আনন্দে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।